it again. হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব টোকিও গুল মানে অর্ধেক মানুষ অর্ধেক পিশাচের সিজন 1 এর এপিসোড 9, 10, 11, 12কে, মানে পরপর 4টে এপিসোডকে। আর আজকের এই ভিডিওতে টোকিও গুল সিজন 1 শেষ হয়ে যাবে। আর ভাই আজকের এই লাস্ট 4টে এপিসোড মারাত্মক হতে চলেছে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে টোকা হিনামিকে ঘরে না দেখতে পাওয়ায় কানেকি আর টোকা তাকে সব জায়গায় খুঁজতে থাকে। আর তারপর আমরা দেখতে পাই যে হিনামি তার মায়ের গন্ধ শুকতে শুকতে সেই জায়গায় চলে যায় যেখানে তার মায়ের মৃতদেহ রাখা ছিল। এরপর আমরা জানতে পারি যে এটা মেডো আর আমানের একটা প্ল্যান ছিল। এরপর কানেকি আমানের সাথে লড়তে থাকে আর টোকা মেডোর সাথে লড়তে থাকে এবং লড়াইয়ের শেষে টোকা মেডোকে শেষ করে দেয়। আর কানেকি আমানকে মারতেই যাচ্ছিল, কিন্তু সেখানে ইয়োমো এসে তাদেরকে আটকে নেয়। আর এরপর তারা বাড়ির দিকে যেতে থাকে। তো এইগুলো আমরা আগের এপিসোডে দেখেছিলাম। এরপর এপিসোড 9 শুরুতেই আমাদের কিছু বছরের আগের সিন দেখায়, যেখানে আমার নতুন করে সিসিজিতে জয়েন করে। আর তখন সেখানে একটা লোকও আসে আর বলে, আমান আমি তোমাকে মেডোর আন্ডারে দিচ্ছি। তখন অন্য একজন আমানকে বলে একটু সাবধানে থাকবে, মেডো এখানে অনেক অদ্ভুত লোক তাই। আর তখন সেখানে মেডো চলে আসে। আরিমা মেডোকে আমানের সাথে পরিচয় করিয়ে দেয়। আমান বলে আপনার সাথে কাজ করলে আমার খুব ভালো লাগবে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের দেখতে পায় যে তারা দুজন একটা কেসের ব্যাপারে আলোচনা করতে থাকে। মেডো বলে একটা ঘোল আগের বছর 50টা লোককে মেরেছে। আমান তাকে জিজ্ঞাসা করে যে তার মুখ কেউ দেখতে পায়নি, তো মেডো বলে না। এরপর মেডো একটা ফটো দেখিয়ে বলে আমি একদম শিওর যে এই মহিলাটাই হলো সেই ঘোল। এরপর সিন চেঞ্জ হলে আমাদের মেডো আর আমানকে দেখানো হয় সেই মহিলাটার সামনে। মেডো সেই বয়স্ক মহিলাটার কাছ থেকে তার খবর জানতে চায় আর আমানকেও তার সাথে পরিচয় করিয়ে দেয়। আমান তার মনে মনে বলতে থাকে যে আমার মনে হয় না যে এই মহিলাটা কারোর ক্ষতি করতে পারে। এরপর মেডো বলে ডক্টরের সার্টিফিকেট আনার জন্য ধন্যবাদ আপনাকে। এরপর মেডো সেই সার্টিফিকেটটা দেখে আর বলে এই রিপোর্টে থেকে বোঝা যাচ্ছে যে আপনি কোনো ভুল নন। যাই হোক, আমাকে অকারণে সন্দেহ করার জন্য ক্ষমা করবেন। আর এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে মেডো আর আমান রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আমান বলে যে তো আমরা জানতে পারলাম যে মহিলাটা ঘুল নয়, তাই তো? তো মেডো বলে এটা তোমাকে কে বলেছে? এটা শুধু আমার একটা চাল ছিল, আমি এখনো জানি যে সেই ঘুল। আর হ্যাঁ, তুমি কি আমাকে তোমার কনকিউ দেখাতে পারবে? আমি দেখতে চাই যে তারা নতুন ইনভেস্টিগেটরদের কী ধরনের কনকিউ দেয়। আমান বলে অবশ্যই, এতে আমার কোনো অসুবিধা নেই, আমি আমার কাজকে অনেক সিরিয়াসলি নিই আর আমি চাই না যে আমার ইনভেস্টিগেশনে কোনো বাধা আসুক। আর এটা বলে আমান সেখান থেকে বেরিয়ে যায়। আমান বলতে থাকে যে সেই লোকটা আসলে করতে কি চাইছে আর তার মতো মানুষকেই বা কেন হেডকোয়ার্টারের হেড বানিয়েছে। তখন আমান সেই বয়স্ক মহিলাকে দেখতে পায় এবং সেই মহিলাটার নাম হলো মুরামাৎসু। তো আমান মুরামাৎসু জিনিস নিতে হেল্প করে। এরপর মুরামাৎসু বলে আমার জিনিসগুলোকে নিয়ে আসার জন্য ধন্যবাদ, আর এমনিতেও আমার ছেলেও হয়তো তোমার বয়সেই হবে। এরপর সে আমানের সাথে অনেকগুলো কথা বলতে থাকে। আমার মনে মনে বলতে থাকে যে এই রকম ভালো মানুষের উপর সন্দেহ করা সত্যি পাগলের কাজ হবে। জানি না মেডো কি ভাবছে। আর তখন আমান বলে যে এই জিনিসগুলো সত্যিই অনেক ভারী আছে আর আপনি এতগুলো খুব সহজেই নিয়ে যাচ্ছিলেন, আপনি তো সত্যি অনেক শক্তিশালী। আর তখন আমান দেখে যে সেই ব্যাগ থেকে রক্ত পড়তে থাকে আর এটা দেখে আমান অনেক অবাক হয়ে যায়। আর তখন সঙ্গে সঙ্গে সেই মহিলাটা তার গাগুনে বের করে আর আমানের উপর অ্যাটাক করে দেয়। আর এই সব এত তাড়াতাড়ি ঘটছিল যে আমান কি করবে সেটাই বুঝতে পারছিল না। আর সেই মহিলাটা আমানকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মেডো চলে আসে আর মেডো তার কনকিউ দিয়ে সেই মহিলাটাকে মেরে দেয়। মেডো বলে তোমার তো অনেক ক্ষতি হয়নি মনে হচ্ছে, কিন্তু আজকে থেকে তুমি অনেক কিছুই শিখতে পেরেছো। এরপর আমাদের আবার প্রেজেন্টের সিন দেখায় আর আমাদের আমানকেও দেখানো হয়। আর তখন সেখানে সিনোহারা আসে আর আমানকে বলে যে এটা শুনে আমার খুব কষ্ট হলো যে মেডো আর বেঁচে নেই। এবং সিনোহারা বলে আমান মেডো তোমার ওপর গর্ব করতো। আর আমান বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমারও এটা মনে হয়, মেডো আমার জন্য সব কিছু ছিল। আর তখন সিন চেঞ্জ হলে আমাদের কানেকিকে দেখানো হয় এবং সেখানে হিনামি আসে আর সে কানেকিকে বলে আমি ইয়োমোর সাথে হিতারির জন্য একটা ঘর কিনতে যাচ্ছি। এবং সেই সময় আমাদের ইয়োশিমুরার কাঁধে বসে থাকা একটা পাখিকে দেখানো হয় আর তারই নাম হলো হিতারে। এবং হিনামি তার জন্যই ঘর কিনতে যাচ্ছে।
তখন কানেকি তার মনে মনে বলতে থাকে যে এখন হিনামি ধীরে ধীরে ঠিক হচ্ছে। আর তখন টোকা কানেকিকে খুব অদ্ভুতভাবে দেখতে থাকে আর জিজ্ঞাসা করে হিতারে কোথায়। কানেকি বলে যে সে ইয়োশিমুরার সাথে আছে। টোকা বলে যে সে সেই পাখিটাকে এই ঘরে কোনোভাবেই থাকতে দেবে না। আর তখন কানেকি বলে যে মনে হচ্ছে সব কিছু ধীরে ধীরে নর্মাল হচ্ছে, সব কিছু আগের মতো হয়ে যাচ্ছে, সবাই ওই ঘটনার মধ্যে থেকে গেছে, সেই জন্য তাদের খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য আমাদের এগিয়ে যেতে হবে আরও। আর তখন আমাদের টোকা আর নিশিকিকে দেখানো হয় যারা ঝগড়া করতে থাকে। এরপর আমাদের আমানকেও দেখানো হয় আর সে মেডোর সমাধির সামনে দাঁড়িয়েছিল। আমান বলে আমি ওই খরগোশ পরা মাস্ক ঘুলকে নিজের হাতে মারবো, এটা আমি প্রমিস করলাম আপনাকে মেডোসন। আর এই বলে আমান সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কানেকিকে ইতোরির বারে দেখানো হয়। কানেকি তাকে সবকিছু বলতে থাকে আর কানেকি রিজের ব্যাপারেও জিজ্ঞাসা করে, কিন্তু ইতোরিও রিজের ব্যাপারে খুব একটা জানতো না এবং সেই জন্য সে সেখান থেকে চলে যায়। এরপর কানেকি সেখান থেকে যেতে থাকে আর রাস্তায় যেতে যেতে সে একটা মেয়ের সাথে ধাক্কা খায় আর বলে এই মেয়েটার গন্ধ তো খুবই সুন্দর, খুব ভালো গন্ধ। আর এরপর আমাদের সেই মেয়েটাকে দেখানো হয় যে কানেকির সাথে ধাক্কা লেগেছিল আর সে কানেকির পকেটও মেরে দেয় সেই সময় যখন তারা একের অপরের সাথে ধাক্কা লেগেছিল। সে মেয়েটা কানেকির পার্সের দিকে দেখে বলে কত লজ্জার ব্যাপার যে এর কাছে তো একটা টাকাও নেই। অন্যদিকে আমাদের কানেকিকে দেখানো হয়, সে বলে যে কেউ আমার পকেট মেরে দিয়েছে। হিদোশি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি তার চেহারা দেখেছো? কানেকি বলে না, আমি ভালোভাবে তাকে দেখতে পাইনি। তো হিদোশি তাকে বলে যে তোমাকে রিপোর্ট লেখানো উচিত ছিল। তো কানেকি বলে আরে বাদ দাও, তার ভেতর সেই রকম কোনো টাকা পয়সা ছিলও না। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আমানকে দেখানো হয় আর তখন সেখানে একজন নতুন ইনভেস্টিগেটরও আসে আর সে আমানের অনেক বড় ফ্যানও ছিল তার সাথে। আমান বলে তোমার সাথে দেখা করে খুব ভালো লেগেছে ইনভেস্টিগেটর তাকিজাওয়া, আমি আশা করছি যে তুমি অনেক ভালো কাজ করবে। তো তাকিজাওয়া বলে হ্যাঁ ঠিক আছে। এরপর আমাদের কানেকিকে দেখানো হয়, সেখানে থাকা কোমা বলে 11 ওয়ার্ডে কিছু ঠিক হচ্ছে না আর এই রকমই যদি চলতে থাকে তাহলে ঘুল আর ইনভেস্টিগেটরদের মধ্যে অনেক বড় যুদ্ধ হতে চলেছে। আর তখন নিশিকি জিজ্ঞাসা করে যে টোকা কোথায়। তো কানেকি বলে মনে হচ্ছে সেই হিতারের খেয়াল রাখছে। আর তখন আমাদের টোকাকে দেখানো হয় আর সেখানে কানেকিও চলে আসে। টোকা বলে যে আমি যাকে মেরেছি সেই ইনভেস্টিগেটরদেরও হয়তো কোনো পরিবার আছে, তাই না? কেননা সবারই পরিবার থাকে। এরপর আমাদের টোকার ছোটবেলার সিন দেখায় যেখানে টোকা অনেক ছোট ছিল আর তখন পেছন থেকে টোকার ভাইও আসে এবং তখন তারা একটা পাখিকে দেখতে পায় এবং তখন সেখানে তাদের বাবাও চলে আসে। সে বলে মনে হচ্ছে এই পাখিটার অনেক চোট লেগেছে, চলো একে বাড়িতে নিয়ে যায়। এরপর তারা পাখিটাকে ঘরে নিয়ে যায়। এরপর টোকা আর তার ভাই কিছু পোকামাকড় খুঁজতে থাকে সেই পাখিটার জন্য। এরপর তারা বাড়িতে যায় আর টোকার বাবা বলে আরে এতগুলো পোকা যথেষ্ট। এরপর তার বাবা বলে যে তোমরা দুজন অনেক বড় হয়ে যাচ্ছ আস্তে আস্তে। টোকা তুমি তোমার ভাইকে সবসময় সবকিছু শেখাবে, কেননা তুমি বড় দিদি হও তার। আর আয়ত তোমাকেও টোকার খেয়াল রাখতে হবে, কেননা তুমি একজন ছেলে, ঠিক আছে? এরপর আমাদের প্রেজেন্টের সিন দেখায় যেখানে টোকা আর কানেকির কাছে হিনামি আসে। কানেকি বলে হিনামি তুমি কি তোমার চুল কেটেছো? হিনামি বলে হ্যাঁ, এতে আমাকে টোকা সাহায্য করেছে। তো কানেকি বলে কি টোকা সাহায্য করেছে? তখন টোকা বলে কেন তোমার কি মনে হয় আমি এটা করতে পারি না? তো কানেকি বলে আমি এটা বলতে চাইনি, আমি তো শুধু বলতে চাইছি যে তুমি তোমার কাজটা কত ভালোভাবে করো। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কিছু ঘুলদের দেখানো হয় যেখানে একজন বলে 20th ওয়ার্ড আমি এখানে প্রথমবার এসেছি, তুমি কি ঠিক জানো যে সেটা এখানেই আছে? বেঞ্জো বলে অ্যান্টিকো নামে একটা কফি শপ আছে যেটা একটা বুড়ো ঘোল চালায়, চলো রিজাকে আমরা সেখানেই পাবো। এরপর আমাদের অন্য ঘুলদের গ্রুপ দেখানো হয় যেখানে একটা ঘুল বলে বেঞ্জোর কাছ থেকে কোনো খবর পাওয়া গেছে আর একটা ঘুল বলে না কোনো খবর পাইনি। তখন সেই ঘুল বলে ঠিক আছে, এখন আমরাও 20th ওয়ার্ডের দিকে যাব, আমাদের কাজ হলো রিজেকে বাঁচানো। তখন আর একজন ঘুল বলে আচ্ছা এবার আমার মনে পড়ছে আপনি 20th ওয়ার্ডে ঘুল তাই না আয়াতো? আর হ্যাঁ এটা আর কেউ না, এটা হলো টোকার ভাই। এবং এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। তো এরপর এপিসোড 10-এর শুরুতেই আমাদের ঘুল আর ইনভেস্টিগেটরদের মধ্যে একটা লড়াই দেখানো হয় আর তখন আমাদের দেখানো হয় যে সেখানে লুকিয়ে থাকা একজন ইনভেস্টিগেটর সিসিজির কন্ট্রোল রুমে ফোন করে এবং এই অফিসারটা বলে কিছু ঘুলরা মিলে তাদের উপর অ্যাটাক করে দিয়েছে এবং আরও কিছু বলার আগেই তাকে একটা ঘুল মেরে দেয়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কিছু নতুন ঘুলদের দেখানো হয়। তাদের মধ্যে একজন বলে কাজ কি হয়ে গেছে? তো আর একজন বলে হ্যাঁ
এরপর বলে ইতো তুমি কি তৈরি আছো? ইতো বলে হ্যাঁ। এবার এটা কারা আর কি ব্যাপারে কথা বলছে এটা তো আমরা এপিসোডের আগেই জানতে পারবো। তো এরপর সিন চেঞ্জ হলে আমাদের ইয়োশিমুরা আর ইয়োমোকে দেখানো হয়। ইয়োশিমুরা বলে এটা তো অনেক ভয়ানক দৃশ্য, এটা কার কাজ? ইয়োমো বলে এটা একটা ঘুলদের গ্যাংদের কাজ, আয়োগিরি ট্রি নামে সেই গ্যাংটার নাম। তাদের কাছে কতজন আছে সেটাও আমি জানি না, কিন্তু তাদের লিডারকে ওয়ান আইট কিং বলা হয়। তো ইয়োশিমুরা বলে কি ওয়ান আইট? এরপর সিন চেঞ্জ হলে আমাদের টোকা আর কানেকিকে দেখানো হয়। তখন কানেকি বলে টোকা তোমার মনে হয় না যে আজকাল দোকান একটু বেশি খালি খালি মনে হচ্ছে? টোকা বলে আজকাল ইনভেস্টিগেটররা সব জায়গায় ছড়িয়ে রয়েছে, তাই সব লোক খুব সাবধানে বাইরে বেরোচ্ছে। তখনই গেট খোলে আর সেখানে বেঞ্জো আর তার পুরো গ্যাং চলে আসে। বেঞ্জো ঢুকেই কানেকির কলার ধরে নেয় আর বলে তোমাদের ম্যানেজার কি এখানে আছে? এরপর আমাদের সবাইকে একসাথে বসে থাকতে দেখি। তখন কানেকি বলে তুমি কি যদি ম্যানেজারকে কিছু বলতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি তাকে জানিয়ে দেবো। বেঞ্জো বলে আমি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করতে চাই, তুমি কি রিজের ব্যাপারে কিছু জানো? আমার নাম হলো বেনজো কাজুইচি। আমি রিজেকে তবে থেকে জানি যবে থেকে সে 11th ওয়ার্ডে এসেছিল, আর যখন সে 11th ওয়ার্ড ছেড়ে দিচ্ছিল তখন সে অ্যান্টিকিউ ক্যাফের ব্যাপারে বলেছিল। এরপর বেনজো কানেকির গন্ধ শুকতে থাকে আর বলে এক সেকেন্ড, এটা তো রিজের গন্ধ, তুমি কি রিজের বয়ফ্রেন্ড? তো কানেকি বলে আরে না না সেরকম না। তখন বেঞ্জো কানেকি ঘুষি মারতেই যাচ্ছিল, কিন্তু কানেকির মাথা টক্কর লেগে সে নিজেই নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। টোকা বলে আরে কি পাগল লোক রে বাবা। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আমানকে দেখানো হয়। তখন একটা ইনভেস্টিগেটর বলে তোমরা তো সবাই জানো যে আমাদের 11th ওয়ার্ডের ব্রাঞ্চে হামলা হয়েছে, যেখানে থাকা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে কেউ সেখানে বেঁচে নেই। এরপর সিন চেঞ্জ হলে আমাদের অ্যান্টিকিউ কফিকে দেখানো হয়, যেখানে বেঞ্জোর জ্ঞান ফেরে। কানেকি বলে এর জন্য আমাকে ক্ষমা করে দাও। তখন বেঞ্জো কানেকির নাম জিজ্ঞাসা করে। এরপর সে বলে তোমাকে দেখতে যেরকম লাগে কিন্তু তুমি আসলে সেরকম নও, আর সেই জন্যই রিজে তোমাকে হয়তো বেছে নিয়েছে। কানেকি বলে আরে আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। বেঞ্জো বলে আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল ভেবেছি। এরপর বেঞ্জো জিজ্ঞাসা করে যে রিজে এখন কোথায় আছে? কানেকি একটু ভেবে বলে রিজে আর এখন এখানে আসে না। বেঞ্জো বলে হ্যাঁ আমি বুঝে গেছি যে সে কখনো এক জায়গায় বেশিক্ষণ থাকে না। কানেকি বলে আমাকে ক্ষমা করে দাও, আমি এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারবো না। আর তখন বেঞ্জো বলে কানেকি আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি যদি রিজেকে দেখতে পাও তাহলে তাকে পালানোর জন্য বলবে। আয়োগিরি ট্রি নামের একটা অর্গানাইজেশন তাকে খুঁজছে, যারা রিজের পেছনেই পড়ে রয়েছে। তারা খুব তাড়াতাড়ি 20th ওয়ার্ডেও অ্যাটাক করবে, তাই তুমিও এখান থেকে পালিয়ে যেও না হলে। আর এরপর সে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই আয়ত মানে টোকার ভাই জানলা ভেঙে ভেতরে ঢুকে যায় আর বেঞ্জোকে লাথি মেরে দেয় এবং বলে তুই এখানে কি করছিস বেঞ্জো? আর তখন টোকা আয়তর কাছে যায় আর বলে তুই এখানে কেন এসেছিস? আয়ত বলে আমি তো শুধু এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি, আমি এখন তোমার মতো নই, তুমি এখনো অনেক দুর্বল। আর তখন সেখানে জেসনও চলে আসে। জেসন বলে যদি তোমাদের কথা বলা হয়ে যায় তাহলে আমি কি আসতে পারি? এরপর সিন চেঞ্জ হলে আমাদের আবার সিসিজিকে দেখানো হয়। তো সেই ইনভেস্টিগেটরটা বলে যে সব ভুল, তাদেরকে আয়োগিরি ট্রি বলে, আর আমাদের কাছে 200 লোকেদের খবর আছে, আর এর আগে কখনো এমনটা হয়নি। তখন আর একজন ইনভেস্টিগেটর জিজ্ঞাসা করে যে তাদের উদ্দেশ্য কি হতে পারে। তো সেই ইনভেস্টিগেটরটা বলে তুমি আশা করছো যে আমি কিছু জানি, আর এমনিতেও আমরা 11th ওয়ার্ডের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি। যাই হোক, আমাদের একসাথে মিলে এখন এই মুশকিলের মোকাবেলা করতে হবে। এটা মানুষ আর ঘুলদের সবচেয়ে বড় যুদ্ধ হতে চলেছে। তখন সেখানে দরজা খুললে একজন চলে আসে আর বলে সরি আমি একটু লেট হয়ে গেছি, আমি সিনোহারার ইনফর্মার সুজুইয়া জুজো। এরপর সে বলে আসলে কি হয়েছে আমি রাস্তায় ভুলে গেছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। এরপর আমাদের আবার অ্যান্টিকিউ ক্যাফের সিন দেখানো হয়, যেখানে বেঞ্জো বলে রিজে এখানে নেই। তখন জেসন বেঞ্জোর মুখে লাথি মারে, আর এরপর সে বলে এই গন্ধটা কিসের? এটা তো সেই গন্ধটা যেটা আমি খুবই ঘৃণা করি। এরপর জেসন বলে নিকো এ কেমন হবে? নিকো বলে হ্যাঁ একদম ঠিক আছে, তাড়াতাড়ি একে কিডন্যাপ করো। আর তখনই টোকার সামনে চলে আসে আর বলে তুমি এটা ভেবো না যে তুমি সব জায়গায় তোমার দাদাগিরি দেখাবে। এরপর জেসন টোকা আর কানেকির উপর অ্যাটাক করে দেয় আর বলে দাদাগিরি? যার কাছে শক্তি আছে সেই সব কিছু করতে পারে। এরপর সে কানেকিকে খুব বাজেভাবে মারতে থাকে, আর তখন কানেকির কাকুগান আইও অ্যাক্টিভ হয়ে যায়। জেসন তখন বলে ও তুমিও তো এক চোখের ঘোল। এরপর জেসন তার কাগুনে দিয়ে কানেকির পেটে এপার ওপার করে দেয়। তখন টোকা জেসনের ওপর অ্যাটাক করতেই যায়, কিন্তু আয়াত এসে তাকে সরিয়ে দেয় আর বলে তুমি অনেক দুর্বল আছো টোকা, একদম তোমার বাবার মতো। এরপর টোকা আর আয়াতর মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে আয়াত টোকাকে খুব বাজেভাবে আহত করে দেয়। এরপর তারা কানেকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে ইয়োমো আর ইয়োশিমুরা
ক্যাফেতে চলে এসেছে। টোকা ইয়োশিমুরাকে বলে যে জেসন কানেকিকে নিয়ে চলে গেছে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের সিসিজির কন্ট্রোল রুমকে দেখানো হয়, যেখানে মারুরে সুজুইয়ার কাছে যায় আর বলে তুমি তো অনেক রোগা, তুমি আদৌ কিছু খাও, তোমার কাছে টাকা পয়সা নেই নাকি? আর তখন সিনোহারা এসে তাকে মারুদেকে সেখান থেকে নিয়ে চলে যায় আর বলে সুজুইয়া এখন সবে এসেছে, সে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই আমাদেরকে একে একা ছেড়ে দেওয়া উচিত। এরপর সিন চেঞ্জ হলে আমাদের সিনোহারা আর আমানকে দেখানো হয়। সিনোহারা বলে 13th ওয়ার্ডে জেসন অনেক বড় কিছু করতে চলেছে, আর এমনিতেও তো তুমি এর আগে তার মোকাবিলা করেছিলে তাই না এমন? এমন বলে হ্যাঁ, মেডোর সাথে। আর তখন এমান কানেকির ব্যাপারে ভাবতে থাকে যে সেই মাস্ক পরে থাকা ছেলেটা তার অসুবিধা কী ছিল, আমাকে মারেনি কেন সে? তখন সিনোহারা বলে তোমার কনকিউ ভেঙে গেছে তাই না এমান, তো তুমি মেডোর কনকিউ নিয়ে যাও, কেননা তারও খুব ভালো লাগবে। এরপর আমাদের সুজুইয়াকে দেখানো হয় এবং সে বলে 11th ওয়ার্ডে তো কিছু ঘোল এখনও বেঁচে আছে, আমাকে নতুন কনকিউ কখন দেবে এরা, আর আমি অপেক্ষা করতে পারছি না। এরপর সে পাগলের মতো হাসতে থাকে আর বলে আমাকে ভালো বাচ্চার মতো থাকতে হবে, না হলে মা আমাকে আবার মেরে ফেলবে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের অ্যান্টিকিউ ক্যাফে সিন দেখানো হয়, যেখানে ইয়োশিমুরা বলে 11th ওয়ার্ডে সেই সব গোলরা নিজেদের কবজায় নিয়ে নিয়েছে, তারা অনেক শক্তিশালী হতে পারে, আমরা কখনো কানেকিকে দেখতে পাবো না। নিশিকি বলে কি সব বলছো বুড়ো, আমরা কানেকিকে বাঁচাতে যাব। ইয়োশিমুরা বলে তোমার কি মনে হয় তুমি তাদের এলাকাতে গিয়ে তাদের কাছ থেকে এই কানেকিকে বাঁচিয়ে নিয়ে আনবে? আর এটাও হতে পারে যে তুমি যাবে কিন্তু আর বেঁচে আসবে না। টোকা বলে আপনি যাবেন না তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আর নিশিকি গিয়ে কানেকিকে বাঁচিয়ে আনবো। তখন ইয়োশিমুরা বলে তোমরা যদি এটাই চাও তাহলে ঠিক আছে, আমি আর ইয়োমো তোমাদের সাথে আছি। তখন ইয়োশিমুরা বলে ভেতরে চলে আসো। আর তখন একটা লোক ভেতরে চলে আসে, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়, আর সে আর কেউ না, সে হলো সুকিয়ামা ছিল। সুকিয়ামা বলে আমি শুনলাম যে আমার সবচেয়ে ভালো বন্ধু কানেকি এখন ওই বাজে লোকেদের কাছে আছে, তাই আমাদের সবাইকে একসাথে হয়ে এবার তাকে বাঁচাতে হবে। আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। তো 11 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের আমানকে দেখানো হয়, আর সে কিছু আয়োগিরি গুলদের সাথে লড়তে থাকে। আমান তাদের দুজনকে খুব সহজেই তার কনকিউ দিয়ে মেরে দেয়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কানেকিকে দেখানো হয়, আর জেসন তাকে একটা চেয়ারে বেঁধে টর্চার করতে থাকে। এরপর আমাদের অ্যান্টিকিউ সিন দেখানো হয়, যেখানে টোকা বলে আমি সুকিয়ামার বিরুদ্ধে আছি, কেননা এ আগেও কানেকিকে মারার চেষ্টা করেছিল, আর এইবারও হতে পারে যে সে নিজের জন্য আমাদের সাহায্য করছে। আর তখন ইয়োমো বলে তুমি এর চিন্তা করো না, একে তো আমি নজর রাখবো। আর তখন ইয়োশিমুরা জিজ্ঞাসা করে সিসিজির কাছ থেকে কি কোনো খবর পেয়েছো? ইয়োমো বলে সিসিজি আয়োগিরির ওপর অ্যাটাক করবে, আর এই লড়াইয়ের সময় আমরা সুযোগ পাবো কানেকিকে বাঁচানো। এরপর সিন চেঞ্জ হলে আমাদের জেসনকে দেখানো হয়। জেসন বলে তুমি উঠে গেছো, মিস্টার তাতারা বলেছিল যে তোমার তাদের কোনো প্রয়োজন নেই, তাই আমি তোমাকে নিয়ে এসেছি। এরপর সে আগে বলে যে আর্সিসেল ইনজেকশন হলো কোনো ঘোলের ভেতরে যায়, তখন তার কাগুনিকে পুরো ইউজলেস করে দেয়। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে ইনজেকশন ঘুলদের ওপর শরীরে কোনো কাজই করে না, শুধুমাত্র একটাই জায়গা আছে যেখানে ঘুলদের শরীরে ইনজেকশন কাজ করে, আর সেটা হলো ঘুলদের চোখ। এরপর জেসন কানেকির চোখে সেই ইনজেকশনটা দিয়ে দেয়। এরপর আমাদের সিসিজির একটা মিটিং দেখানো হয়, যেখানে তারা আয়োগিরির ব্যাপারে বলতে থাকে, আর অন্যদিকে আমাদের সিনোহারাকে দেখানো হয় যে মেডোর কনকিউ আমানকে দেয়। এরপর আমরা দেখতে পাই যে সারি সারি সব গাড়ি করে পুলিশ আর ইনভেস্টিগেটররা 11th ওয়ার্ডের দিকে যেতে থাকে, যেখানে প্রায় 1000 জন পুলিশ আর অনেকগুলো সিসিজির ইনভেস্টিগেটররা ছিল। এরপর আমাদের আবার কানেকি আর জেসনকে দেখানো হয়, যেখানে জেসন লাগাতার কানেকির ওপর টর্চার করতে থাকে, আর তার সাথে তাকে এটাও বলে যে যেন সে কর গুনতে থাকে, যাতে সে টর্চারের সময় অজ্ঞান না হয়ে যায়। এরপর জেসন সেখান থেকে চলে যায়, আর রুমের ভেতরে আর একজন চলে আসে কানেকির পড়ে থাকা রক্ত পরিষ্কার করার জন্য, আর সেই লোকটা বেঞ্জো ছিল। আর বেঞ্জো তখন কানেকিকে বলে যে সে যাতে মনে সাহস রাখে আর তাকে বাঁচানোর প্রমিসও করে। এরপর সে বলে যে তুমি আমাকে রিজের ব্যাপারে কিছু বলোনি, কেননা রিজে মারা গেছে, আর রিজের মৃত্যুর খবর শুনে যাতে আমি খারাপ না লাগে তাই তুমি আমাকে সেটাই বলোনি, তাই না? সত্যি তুমি অনেক ভালো ছেলে। আমার যাওয়ার পর এখানে দুজন লোক আসবে, আর তারা আমারই লোক, তাই তোমার যদি কোনো অসুবিধা হয় তাদেরকে তুমি বলে দিও, ততক্ষণ আমি তোমাকে এখান থেকে বের করার উপায় ভাবছি। এরপর সিন চেঞ্জ হলে আমাদের অ্যান্টিকিউ সিন দেখানো হয়, যেখানে ইয়োমো বলে সবাই তৈরি তো,
এরপর সিন চেঞ্জ হলে আমাদের সিসিজির সিন দেখায়, যেখানে সিনোহারা আমানকে জেসানের ব্যাক স্টোরির ব্যাপারে বলতে থাকে। যখন জেসানের প্রথমবার একটা ইনভেস্টিগেটর ধরেছিল, আর সেই ইনভেস্টিগেটর জেসনের উপর এতটা বেশি টর্চার করেছিল যে সে পুরো একেবারেই বদলে গেছিল। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আবার আয়োগিরির সিন দেখায়, যেখানে তাতারা সবাইকে পজিশন নিতে বলে। এরপর আমাদের কানেকিকে দেখানো হয়, আর জেসান তার উপর নতুন নতুন টর্চার করতে থাকে। কখনো আঙুল কেটে দেয়, কখনো পা কেটে দেয়, আবার কখনো তার কানে বিষাক্ত বিছে ঢুকিয়ে দেয়, আর কানেকি যন্ত্রণায় ছটফট করতে থাকে। এরপর সবাই 11th ওয়ার্ডে চলে গেছিল, যেখানে টোটাল 3 দিক থেকে লড়াই হবে। একদিকে সিসিজি আর পুলিশ ফোর্স, অন্যদিকে আয়োগিরি, আবার আরেক দিক থেকে অ্যান্টিকিউলের লোকেরা, মানে টোকা, নিশিকি, ইয়োশিমুরা এরা। এরপর আয়োগিরি আর সিসিজির মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর তখন আয়োগিরির পাল্লাই ভারী ছিল এর মধ্যে। এরপর সুজুইয়া মারুদের বাইক নিয়ে একেবারে আয়োগিরির বিল্ডিংয়ে ঢুকে পড়ে, আর মুরারে চিৎকার করতে থাকে যে তার বাইকের সাথে যাতে সে কিছু না করে। অন্যদিকে টোকা, ইয়োমো, নিশিরাও কানেকিকে বাঁচানোর জন্য আয়োগিরির ঘুলদের মারতে থাকে। এরপর আমাদের দেখানো হয় যে শিনোহারার টিম ও আয়োগিরির ঘুলদের মারতে মারতে বিল্ডিং এর ভেতরে ঢুকতে থাকে। তখন শিনোহারা মুরারাকে বলে যে আমরা মেইন বিল্ডিং এর 2nd ফ্লোরকে এন্ট্রান্সে দখল করে নিয়েছি। মুরারে তখন বলে যে তোমরা 3 দিক থেকে ছড়িয়ে পড়ো। এরপর শিনোহারা বলে যে সুজুইয়াকে কোথাও দেখতে পাচ্ছি না। তো মুরাদা বলে তাকে মরতে দিও না, সে আমার কাছ থেকে বাইক নিয়েছে, তার পয়সাও আমার কাছ থেকে নিতে হবে। তখন অন্যদিকে আমাদের কানেকিকেও দেখানো হয়, যেখানে বেঞ্জোর একটা লোক কানেকিকে বলে যে আমরা আপনাকে খুব তাড়াতাড়ি বাঁচিয়ে নেব, আপনি একটু মনে সাহস রাখুন। আর তখন সেখানে জেসন চলে আসে, আর তারা দুজন বাইরে চলে যায়। এরপর আমাদের টোকাকে দেখানো হয়, আর টোকার সামনে আমান চলে আসে। এ তো সেই খরগোশের মাস্ক পরা ঘোল, চলো একেও এখানে পেয়ে গেছি, এবার মরার জন্য তৈরি হয়ে যাও। এরপর সিন চেঞ্জ হলে আমাদের ইয়োশিমুরাকে দেখানো হয়। ইয়োশিমুরা বলে কায়া, সিসিজির ব্যাপারে কিছু জানতে পেরেছো? কায়া বলে তারা কাগুনে দিয়ে তৈরি হাতিয়ার ব্যবহার করছে, আর তারা 3টে ভাগে ভাগ হয়ে গেছে। ইয়োশিমুরা বলে আমাদের কাছে এখনো সময় আছে, তুমি হিনামিকে খেয়াল রাখো। এরপর আমাদের দেখানো হয় আমান আর টোকাকে, আর যারা লড়াই শুরু করে দিয়েছিল। টোকা ভাবতে থাকে যে এত শক্তি কোথা থেকে পাচ্ছে, কিন্তু আমার কাছে এত সময় নেই এর সাথে লড়াই করার মতো। আর তখন সেখানে 2টো ঘোল চলে আসে, আর আমান তাদের দুজনের সাথে লড়াই করতে ব্যস্ত হয়ে যায়। আর সেই সময় টোকা সেখান থেকে পালিয়ে যায়। আর তখন আমান বলে এরা তো অনেক শক্তিশালী, এদেরকে কি আমি হারাতে পারবো? আর তখন আমান মেডোর একটা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে মেডো তাকে একবার বলেছিল যে আমার কালেকশনে একটা কনকিউ আছে, আমি যদি মরে যাই তাহলে তুমি সেটা ব্যবহার করতে পারবে। এরপর আমাদের প্রেজেন্টের সিন দেখায়, যেখানে আমান মেডোর দেওয়া কনকিউকে ব্যবহার করে এবং সেই কনকিউ দিয়ে সেই 2জন ঘোলকে এক ঝটকায় মেরে দেয়। এরপর আমাদের আবার টোকাকে দেখানো হয়, আর সে কানেকিকে খুঁজতে থাকে। আর তখন হঠাৎ করে টোকার ওপর অ্যাটাক হয়, কিন্তু নিশিকি এসে সেই অ্যাটাককে তার নিজের ওপর নিয়ে নেয়। আর সেই অ্যাটাকটা টোকার ভাই আয়াতো করেছিল। আয়াতো বলে কেমন আছো দিদি? এরপর সিন চেঞ্জ হলে আমাদের মুরাডাকে দেখানো হয়। সে বলে উত্তরের দিকে 3rd ফ্লোরে আমরা কবজা করে নিয়েছি, আর পশ্চিমের দিকে টিম 2 দখল করে নিয়েছে। এরপর মুরাদা শিনোহারাকে জিজ্ঞাসা করে যে তার ওখানে কেমন চলছে। শিনোহারা বলে যে আমরা 5th ফ্লোরে দখল করে নিয়েছি, আর এখন আমরা ছাদের দিকে যাচ্ছি। আর তখন তারা ছাদে চলে যায়, আর তখন সেখানে আমানও চলে আসে। শিনোহারা বলে যে ছাদে কেউ নেই, আর তখন হঠাৎ করে সেখানে একটা ঘোলের এন্ট্রি হয়। শিনোহারা বলে যে এটা তো সেই ঘোল, ওয়ান আইড আউল। মুরাডা বলে যে তাদেরকে ছেড়ে দাও যাদের উপর তোমরা সন্দেহ আছে, কারণ তারা মারা যাবে, আর যতটা সম্ভব কম লোকেদের নিয়ে লড়াই করো। আর এখানেই এপিসোড 11 শেষ হয়ে যায়। এরপর 12 নম্বর এপিসোড, মানে এই সিজনের শেষ নম্বর এপিসোডের শুরুতেই আমাদের কানেকিকে দেখানো হয়, আর সে চেয়ারে বাঁধা অবস্থায় ঠান্ডায় কাঁপছিল। আর তখন একটা মেয়ে কানেকির গায়ে হাত দেয়। কানেকি বলে মা, আর তখন কানেকির চোখের বাঁধা কাপড়টা খুলে যায়, আর সে দেখে যে রিজে ছিল। সে রিজে বলে অনেকদিন পর দেখা হলো কানেকি, কি হলো, তোমাকে অনেক ক্লান্ত বলে মনে হচ্ছে। এরপর সেখানে জেসন চলে আসে, আর আমরা তখন জেসনের হাতে একটা হাতিয়ার দেখতে পাই। এরপর আমরা দেখতে পাই যে জেসন কানেকি খুব বাজেভাবে টর্চার করতে থাকে, আর কানেকি ব্যথায় চিৎকার করতে থাকে, আর এতে কানেকি শুধু রক্ত ঝরতে থাকে। আর জেসন সেখান থেকে চলে যাওয়ার পরেই রিজে সেখানে আসে। আসলে কানেকি এটা ভাবছিল। রিজে বলে গুড মর্নিং। কানেকি জিজ্ঞাসা করে মিস রিজে আপনি বেঁচে আছেন? যার উত্তরে রিজে বলে এটা ফারাক পড়ে না, তুমি আমাকে বলো যে কানেকি তোমার মা কেমন মানুষ ছিল, কেন তুমি একটু আগে মা বলেছিলে কেন? আর তখন কানেকি তার পুরনো বাড়িতে দেখানো হয়, যেখানে সে তার মাকে দেখতে পায়। আর তখন সেখানে ছোট্ট কানেকি আসে, আর রিজে তাকে জিজ্ঞাসা করে এটা কি তুমি? তখন তার মা বলে তুমি মিষ্টি একটা বাচ্চা,
আর তখন রিজে বলে তোমার মা কোথায় যাচ্ছে? কানেকি বলে কাজে যাচ্ছে। আর তার মায়ের যাওয়ার পর ছোট্ট কানেকি ঘরে ঢুকে বই পড়তে থাকে। আর রিজে জিজ্ঞাসা করে এটা কি? যার উত্তরে কানেকি বলে যে এটা হলো আমার বাবার বই পড়ার জায়গা। রিজে তাকে জিজ্ঞাসা করে যে তার বাবা কেমন ছিল। কানেকি বলে আমি জানি না, কারণ আমি কিছু জানার আগেই সে মারা গেছে। আমি শুধু এটা জানি যে আমি বই পড়তে খুব ভালোবাসি, যেটা আমার জন্য আমার বাবা রেখে গেছে। রিজে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি তাহলে একা থাকতে? আর কানেকি বলে আমার কাছে আমার বাবার বই থাকতো, আর আমার মা অনেক ভালো ছিল। সে বাইরে কাজ করতে যেত, আবার ঘরে এসে কাজ করতো, আর সে কখনো কাউকে কষ্ট দেয়নি। তখনই তার মা তাকে ছুঁয়ে বলে কানেকি তোমার মতো ভালো ছেলে এটাতেই খুশি আছো? তখন কানেকি বলে অন্যজনকে কষ্ট দেওয়ার চেয়ে নিজেকে কষ্ট দেওয়া অনেক ভালো, আর ভালো মানুষরা এটাতেই ভালো থাকে। আর তার মা তাকে এটাই শিখিয়েছিল। রিজে বলে যে তোমার মা হয়তো অনেক ভালো ছিল, আর তার জন্যই তুমি এত সব কিছু সহ্য করছো। আর তখন কানেকি ব্যথায় চিৎকার করতে থাকে, আর জেসন তাকে টর্চার করতে থাকে। আর জেসন তখন বলে কানেকি তুমি অনেক ভালো, তুমি জানো যে তোমার রিজেনারেট পাওয়ার সত্যি আশ্চর্যজনক। সবকিছু কানোর এক্সপেরিমেন্টের কারণে সে তোমাকে রিজেকে ব্যবহার করে মানুষ থেকে ঘোল বানিয়ে দিয়েছে। আর এটা শুনে কানেকি একেবারে অবাক হয়ে যায়। তখন জেসন বলে আমি তোমার কানে এবার একটা বিছে ঢুকিয়ে দেবো, তোমার কি এতে কোনো অসুবিধা হবে? তখন কানেকি কাঁদতে কাঁদতে বলে না, দয়া করে এমনটা করো না, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। আর তখন জেসন তার কানে সেটা ঢুকিয়ে দেয়। আর কানেকি তখন যন্ত্রণায় চটপট করতে থাকে আর চিৎকার করতে থাকে। আর তখন জেসন খুশি হয় আর বলে এটা তো সত্যিই অনেক ভালো, আমি তোমাকে মারতে চাই, আমি তোমাকে খেতে চাই কানেকি। আমি যদি তোমাকে মেরে দিই তাহলে তোমার কোনো অসুবিধা হবে? তখন কানেকি বলে আমাকে মেরে দাও, দয়া করে আমাকে মেরে দাও। আর তখনই সেখানে রিজে চলে আসে। সে বলে অন্যকে কষ্ট দেওয়ার চেয়ে নিজেকে কষ্ট দেওয়া অনেক ভালো, তুমি এটা কি সত্যি বিশ্বাস করতে পারো? যার উত্তরে কানেকি বলে এটা আমার মা আমাকে শিখিয়েছিল। রিজে বলে সে যেটা বলতো তুমি সেটা করতে, তুমি জানো যে তোমার মা কি আদৌ ভালো ছিল? এরপর আমরা দেখতে পাই যে জেসন শু আর হারুকেও ধরে রেখেছিল, যারা কানেকিকে সাহায্য করেছিল। জেসন কানেকিকে বলে দুনিয়াতে সবার একটাই দুর্বলতা, যে তাদের কাছে অতটাও শক্তি নেই। যে আমাকে এই কথাটা বলেছিল সে সত্যি একজন বেকার মানুষ ছিল, কিন্তু এখন আমি তার কাছে অনেক ঋণী। এতদিনে আমি যেটা বুঝে গেছি যে কানেকি তুমি তোমার শরীরের কথা ভেবো না, তোমার মাইন্ড অনেক শক্তিশালী। তো সেই জন্য আমি একটা প্ল্যান করেছি যে একটা ছেলে আর একটা মেয়ে যারা একে অপরকে খুব ভালোবাসে, তাই তুমি বলো যে কাকে আমি মারবো। আমি এই দুজনকে তোমার খেয়াল রাখতে দিয়েছি, তুমি সেই আশায় ছিলে যে তারা কোনো সাহায্য করবে, তাই তো? তাই বলো যে এদের মধ্যে কি তোমাকে সাহায্য করছিল, আর যদি তুমি না বলো তাহলে আমি এই দুজনকেই মেরে দেবো। কানেকি বলে আমি বলতে পারবো না। জেসন বলে তাড়াতাড়ি করো আর বলো আমাকে। কানেকি বলে আমি বলতে পারবো না, এমনটা মনে হচ্ছে যেন আমিই তাদেরকে মারছি। জেসন তখন তাকে আবার বলে তাড়াতাড়ি বলো কাকে মারবো, ছেলেটাকে নাকি মেয়েটাকে, বলো বলো। কানেকি বলে না আমি বলতে পারবো না, তুমি যদি মারতেই চাও তাহলে আমাকে মেরে দাও। জেসন বলে ঠিক আছে। এরপর সে দুজনের দিকে যায় আর শুয়ের গলা উপরে তুলে নেয় আর বলে একে মারবো কি বলো, এ মরে যাচ্ছে কিন্তু কানেকি, তাড়াতাড়ি বলো। আর তখন হারু চিৎকার করে বলে কানেকি প্লিজ আমার নামটা বলো। আর তখন এই সব দেখে কানেকি পুরো শকড হয়ে যায়, আর সে বুঝতেই পারে না যে সে কি বলবে, সে শুধু দেখতে থাকে। এরপর জেসন শুকেও মেরে দেয়, যেটা থেকে হারু জোরে চিৎকার করতে থাকে। এরপর জেসন শুয়ের বডিকে ফেলে দেয় আর বলে চাহ এ তো মরে গেল। হারু এইসব দেখে অনেক রেগে যায়। জেসন হারুকে তুলে নেয়, বলে কানেকি এটা তোমার দোষ। এই বলে সে তার কাগুনে দিয়ে হারুকেও মেরে ফেলে। এরপর কানেকি কাঁদতে কাঁদতে বলে না এটা আমার দোষ না। তখন রিজে বলে তুমি বসে বসে শুধু নিজেকে দোষারোপই করে যাচ্ছ, কিন্তু নিজেকে দোষারোপ করে কিছুই হবে না। তুমি নিজেকে বদলানোর চেষ্টা করছোই না, এটা তোমার ভুল, সম্পূর্ণ তোমার ভুল। অন্যকে কষ্ট দেওয়ার যে নিজেকে কষ্ট দেওয়া অনেক ভালো, সেই জন্যই তুমি এত যন্ত্রণা কষ্ট পাচ্ছ। যদি তুমি শক্তিশালী হতে আর জেসনকে মারতে পারতে তাহলে কিন্তু তুমি সেই দুজনকে বাঁচাতে পারতে, তাহলে তোমাকে বলতে হতো না যে কাকে বাঁচাবে, যদি তুমি সেই সময় শক্তিশালী হতে। এরপর কানেকি সেই সিন দেখে যেখানে মেডো মিস রিওকোকে মারতে যাচ্ছিল। এরপর সে দেখে যে জেসন টোকা আর হিনামিকে মেরে দিয়েছে। এরপর কানেকি তার বেস্ট ফ্রেন্ড হিদোশিকে দেখতে পায়, আর হিদোশি তখন বলে তুমি একজন মনস্টার। আর এটা শোনার পর কানেকি বলে না আমি মনস্টার নই। আর তখন
জেসন হিদাসুকেও মেরে দেয়, যেটা দেখে কানেকি জোরে চিৎকার করতে থাকে। রিজে তখন বলে, দেখলে তুমি কখনো ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতেই পারো না। তুমি যদি আজকে জেসনকে মারতে পারতে তাহলে তারা বেঁচে থাকতো। তুমি যে রাস্তায় চলছো, যে অন্যকে কষ্ট দেওয়া, যে নিজেকে কষ্ট দেওয়া ভালো না, এতে আসলে দুজনেরই কষ্ট হচ্ছে। এইসব শুনে কানেকি বলে, চুপ করো। আর তখন কানেকি কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আমাকে কেন ছেড়ে গেছিলে? আমি একা থাকতে পারছি না, আমি ঘৃণা করি একা থাকতে। আর এরপর রিজে কানেকিকে ধরে বলে, তুমি কি তাহলে এখনো কষ্ট সহ্য করবে কানেকি? তুমি কি জেসানের মতো লোককে জীবন্ত ছেড়ে দেবে? কানেকি বলে, না। আর তখন রিজে বলে, যদি আয়োগিরি শক্তিশালী হয়ে যায় তাহলে তারা পুরো 20th ওয়ার্ডকে ধ্বংস করে দেবে। যার উত্তরে কানেকি বলে, আমি এমনটাও করতে দেব না। রিজে আবার বলে, তোমার কাছে তাদের সাথে লড়ার মতো শক্তি আছে? কানেকি বলে, হ্যাঁ। তখন রিজে বলে, তাহলে তুমি কি আমাকে একসেপ্ট করে নিয়েছো? কানেকি বলে, না, আমি এটা বলিনি। আর তখন কানেকি তার হাতে বাঁধা শিকল খুলে দেয় আর রিজেকে ধরে বলে, আমি তোমাকে পেছনে ফেলে দেবো। রিজে বলে, এটা তো ভুল সিদ্ধান্তও হতে পারে। কানেকি বলে, না, আমি ভুল নই, এই দুনিয়াটাই ভুল। আর এটা বলে সে রিজেকে খেয়ে নেয়। আর তখনই তার চুল পাল্টে যায় আর সাদা হয়ে যায়। আর সে বলে, আমি একজন ঘোল। আর তখন জেসন কানেকিকে আবার টর্চার করার জন্য আসে আর বলে, কানেকি আমাদের মজা করার সময় শেষ হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে, কেননা ইনভেস্টিগেটরদের মারতে যেতে হবে। আয়োগিরিদের ঘোল তাদের রাস্তায় আসা সবকিছুকে শেষ করে দেয়। সেখানে মানুষই আসুক বা কোনো ঘোলই আসুক, তাদের সবাইকেই শেষ করে দেয় তারা। তুমি অ্যান্টিকিউতে কাজ করো, তাই না? আর সেটাও আয়োগিরির টার্গেট। এরপর জেসন তার কাছে গিয়ে বলে, কানেকি এটা এখানেই শেষ করো, এবার আমাকে খেতে দাও তোমাকে। আর কানেকি বলে, তুমি সত্যি একজন বেকার লোক। আর এটা শুনে জেসন হাসতে থাকে আর বলে, ঠিক আছে, এবার আমি তোমাকে খাবো। এই বলে সে তার কাগুনে বের করে দেয়। আর তখন কানেকি তার হাতে বাঁধা শিকল ভেঙে দেয় আর সেটা জেসনের গলায় বেঁধে বলে, এটাকে খাও। এরপর সে জেসনকে কামড়ে দেয় আর জেসন অবাক হয়ে যায় আর বলে, কি তুমি আমাকে কামড়ালে? যার উত্তরে কানেকি বলে, তুমি একজন মাছ, যা শেষ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তখন জেসন তার কাগুনে দিয়ে কানেকির ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু কানেকি সেটাকে ডজ করে তার উপর একটা লাথি মারে। আর জেসন তার পা ধরে সেটাকে ঘুরিয়ে দেয়, কিন্তু কানেকি তার আর একটা পা দিয়ে তার উপর অ্যাটাক করে আর জেসন অনেক দূরে গিয়ে পড়ে। আর তখন কানেকি তার ভাঙা পাকে সিধা করে নেয় আর বলে, তোমার মনে হয় যে এত কিছু সহ্য করার পর এই ছোটোখাটো আঘাতে আমার কষ্ট হবে? আর তখন জেসন বলে, আমি তোমাকে মেরে দেবো আর আমি তোমাকে খেয়ে নেবো। তখন কানেকি হাসে আর জেসন তার আলটিমেট ফর্মে চলে আসে এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং কানেকি জেসনের সমস্ত অ্যাটাকে ডজ করতে থাকে। তখন জেসন তাকে একটা পাঞ্চ মেরে দেয় এবং দূরে ফেলে দেয় আর জেসন হাসতে থাকে। কিন্তু সেই সময় কানেকি তার কাগুনে বের করে নেয় আর বলে, এবার আমার পালা। এই বলে সে জেসনকে খুব মারতে থাকে আর জেসনকে মাটিতে ফেলে দেয় আর কাগুনে দিয়ে তার শরীরে এপার ওপার করে দেয় আর জিজ্ঞাসা করে, 1000 বিয়োগ 7 কত হয়? কিন্তু জেসন কিছুই বলে না। তো কানেকি আবার তার উপর অ্যাটাক করে আর এতে জেসন যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর কানেকি আবার জিজ্ঞাসা করে, 1000 বিয়োগ 7 কত হয়? কিন্তু জেসন তবুও কিছু বলে না। তো কানেকি তার উপর আবার অ্যাটাক করে এবং জেসন যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তখন কানেকি তাকে আবার জিজ্ঞাসা করে। জেসন যন্ত্রণায় ছটফট করতে করতে বলে, 993। কানেকি বলে, তুমি আমাকে খেতে যেতে, তাই না? এবার আমি যদি একে খেয়ে নিই তাহলে কিন্তু তুমি কিছু বলতে পারবে না। আর এটা বলে সে জেসনকে খেয়ে নেয়। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়, মানে টোকিও গুলের শেষ পর্ব, মানে এপিসোড 12 শেষ হয়ে যায়। আর এরই সাথে শেষ হয়ে যায় টোকিও গুল সিজন 1। তো বন্ধুরা, তোমাদের এই অ্যানিমেটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর এখানে তোমাদের কোন ক্যারেক্টারকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর এইরকম ধরনের অ্যানিমি দেখার জন্য আমাদের চ্যানেল অ্যানিমি সাগাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।